ভেবে দেখুন তো, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় কোম্পানির সিইও, আর সেই কোম্পানিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হলে কি দরকার? দরকার আত্মনেতৃত্ব। আজ আমরা সেই আত্মনেতৃত্বেরই 10টা সোনালী নিয়ম নিয়ে কথা বলবো। নিয়মগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে নিশ্চিত। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। চলুন শুরুতেই একটা খুব সহজ কিন্তু বেশ গভীর প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, একটু ভাবুন তো, ধরুন আপনাকে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, তাহলে আপনার প্রথম কাজটা কি হবে? মানে সবার আগে আপনি কাকে নেতৃত্ব দেবেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, একদম আপনার ভেতরেই আছে। আর সেটা হলো আত্মনেতৃত্ব। আসলে এটাই তো সাফল্যের সবচেয়ে বড় সত্যি, তাই না? যে নিজেকে ঠিকমতো চালাতে পারে, সেই তো গোটা বিশ্বকে পথ দেখাতে পারে। আর হ্যাঁ, আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির জীবন দর্শন আর সেই ১৯৩৮ সাল থেকে প্রকাশিত অখণ্ড জ্যোতি পত্রিকার গভীর জ্ঞানের উপর ভিত্তি করেই তৈরি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, যেখানে আমরা আত্মনেতৃত্বের ভিত্তি নিয়ে কথা বলব। দেখুন, যে কোনো বড় বিল্ডিংয়ে যেমন একটা শক্তপোক্ত ফাউন্ডেশন দরকার হয়, আত্মনেতৃত্বর ব্যাপারটাও ঠিক সেরকম। এরও একটা মজবুত ভিত্তি লাগে। আর সেই ভিত্তিটা দাঁড়িয়ে আছে 3টি নিয়মের ওপর। প্রথমটা হলো আত্মসচেতনতা, মানে নিজের শক্তি আর দুর্বলতা দুটোর সম্বন্ধে একদম সচ থাকা। 2 নম্বর হলো লক্ষ্যের স্বচ্ছতা, মানে আপনি জীবনে ঠিক কি চান সেই ছবিটা একদম পরিষ্কার থাকা চাই। আর 3 নম্বর ইতিবাচকতা, কারণ পজিটিভ সোচই তো কঠিন সময় আমাদের পথ দেখায়। আসলে এই একটা লাইনেই কিন্তু পুরো বিষয়টার সারমর্ম লুকিয়ে আছে। অন্যদের লিড করার আগে নিজের জীবনে লিডার হওয়াটা যে সবচেয়ে জরুরি। আচ্ছা চলুন এবার একটা গল্পের মধ্যে দিয়ে বাকি নিয়মগুলো আরও সহজে, আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি। চলে এলাম আমাদের দ্বিতীয় ভাগে, আর এর নাম গুরুর ভাঙা নৌকার রহস্য। একটু কল্পনা করার চেষ্টা করুন। এক গরু তার শিষ্যকে ডাকলেন। তাদের সামনে একটা উত্তাল নদী। গরু শিষ্যের হাতে একটা ভাঙা ফুটোওয়ালা নৌকা ধরিয়ে দিয়ে শুধু বললেন, এই নদী পার হতে হলে উপায়টা তোমাকেই খুঁজে বের করতে হবে। ভাবুন একবার, এই যে ভাঙা নৌকা, এটা আসলে আর কিছুই না, এটা আমাদের জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোরই একটা প্রতীক। কিন্তু মজার ব্যাপার হলো, শিষ্যটি কিন্তু একটুও ভয় পেল না, হতাশও হল না। কেন? কারণ তার ভেতরে কাজ করছিল আমাদের চতুর্থ নিয়মটা, ঈশ্বরের প্রতি বিশ্বাস আর সহানুভূতি। সে মনে প্রাণে জানত গুরু তাকে অকারণে এমন পরীক্ষায় ফেলেননি, আর এই বিশ্বাসটাই তাকে প্রথম শক্তিটা জুগিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, ভাঙা নৌকাটা সারাবে কিভাবে? এর জন্য তো জ্ঞান লাগবে, তাই না? সেই জ্ঞান আসবে কোত্থেকে? ঠিক এইখানে কাজে এলো আমাদের পঞ্চম নিয়ম। সে হয়ে উঠল একজন আগ্রহী শিক্ষার্থী। মানে সে চ্যালেঞ্জটাকে একটা সমস্যা হিসাবে দেখল না, বরং দেখল নতুন কিছু শেখার একটা দারুণ সুযোগ হিসেবে। আর এই পুরো জার্নিতে তার সবচেয়ে বড় চালিকা শক্তি কী ছিল জানেন? সততা। যেমনটা পূজ্য গুরুদেব খুব সুন্দর করে বলেছেন, একজন সৎ ব্যক্তি হাজারো পুঁতির মধ্যে একটা জলজলে হীরার মতো। আর এই সততাই তাকে সবসময় সঠিক পথে রেখেছিল। এই ঘটনাটা থেকে কিন্তু একটা অসাধারণ সত্যি আমাদের সামনে চলে আসে। যখন লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে, তখন পথের কোনো বাধাকে আর বাধা বলে মনে হয় না, বরং প্রত্যেকটা বাধা হয়ে ওঠে নিজেকে আরও একটু উন্নত করার, আরও একটু সানিয়ে নেওয়ার সুযোগ। আচ্ছা, এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি, আমাদের তৃতীয় ভাগ, সংকট থেকে সাফল্যের পথে। তো এরপর শিষ্যটা কি করল? সে তার শেখা জ্ঞান আর দক্ষতা কাজে লাগিয়ে নৌকাটা মেরামত করতে শুরু করল। আর ঠিক এই সময়টাতেই তার মধ্যে জেগে উঠল আরও 3টে অসাধারণ গুণ। সেগুলো হল সাহস ও নম্রতা, যে বিষয়ে কাজ করছে তাতে গভীর দক্ষতা, আর বর্তমান সময়কে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো। দেখুন, সফল হতে গেলে সাহস তো লাগবেই, কিন্তু তার সাথে নম্রতাও ঠিক ততটাই জরুরি। সাহস তাকে বারবার ফেল করার ভয় থেকে বাঁচিয়েছিল, আর নম্রতা তাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে শেখার কোনো শেষ নেই, পা সবসময় মাটিতেই রাখতে হয়। এরপর আসে নবম শক্তিটা, বিষয়ে গভীর জ্ঞান।
নৌকা সারানোর ব্যাপারে সে যে জ্ঞানটা অর্জন করেছিল সেটাই তার কনফিডেন্সকে একদম তুঙ্গে নিয়ে যায়। কারণ একটা কথা মনে রাখবেন, জ্ঞানই কিন্তু মানুষকে আসল স্বাধীনতা দেয়। এবং সবশেষে দশম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা, শিষ্যটি কিন্তু অতীতের ভুল নিয়ে আফসোস করেনি বা ভবিষ্যৎ নিয়ে দিবার স্বপ্নেও ভেসে যায়নি। সে তার 100% শক্তি কাজে লাগিয়েছিল বর্তমান মুহূর্তটাতে। কারণ এই লাইনটা মনে গেঁথে নিন, অতীত হলো অভিজ্ঞতা, ভবিষ্যৎ হলো স্বপ্ন, কিন্তু বর্তমানই হলো আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র আসল শক্তি। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু এবার শুরু হবে আপনার পালা, আমাদের চতুর্থ আর শেষ ভাগ, আপনার ভেতরের সিইওকে জাগিয়ে তোলার সময়। শেষ পর্যন্ত কি হলো? শিষ্যটির শুধু নদীটাই পার করল না, সে এর সাথে সাথে আত্মনির্ভরতা আর আত্মনেতৃত্বের একটা বিশাল শিক্ষা লাভ করল। আর গুরুদেবের ভাষায় ঠিক এটাই হলো আত্মশোধন, মানে নিজেকে পরিশোধন করার পথ। তাহলে এখন প্রশ্নটা সরাসরি আপনার জন্য। এই যে 10টা নিয়মের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা দিয়ে আপনি আপনার যাত্রাটা শুরু করতে চান? ভাবুন তো, আত্মনেতৃত্বের পথে আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? যদি একটু দ্বিধা লাগে যে কোথা থেকে শুরু করবেন, তাহলে একটা খুব সহজ রাস্তা আছে। আজই প্রথম নিয়মটা দিয়ে শুরু করুন, আত্মসচেতনতা। শুধু একটু সময় নিয়ে নিজের শক্তি আর দুর্বলতাগুলো নিয়ে ভাবুন। বিশ্বাস করুন, এটাই হতে পারে সবচেয়ে শক্তিশালী একটা শুরু। আর একদম শেষে, এই বার্তাটা শুধু মাথায় নয়, হৃদয়ে গেঁথে নিন। যখন আপনি নিজেকে উন্নত করেন, তখন আপনি আর শুধু একজন সাধারণ ব্যক্তি থাকেন না, আপনি আপনার পরিবার, আপনার সমাজ, এমনকি এই পুরো বিশ্বের জন্য একটা আলোর দিশারি, একটা বাতিঘর হয়ে ওঠেন। আপনার ভেতরের আলোয় চারপাশটা আলোকিত হোক।